ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা করছিলাম এবিটিএ টেস্ট পেপার 2024-2025-এর সাজেশন পাঠের অঙ্কগুলি। এর আগেই আমরা এই বিষয়ে কয়েকটি ভিডিও আপলোড করেছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি চাইলে উপরের আই বাটন থেকে গিয়ে দেখে নিতে পারো। আজ আমরা এই ভিডিওতে 1057 পৃষ্ঠায় 15 দাগের রাশিবিজ্ঞানে যে সমস্ত অঙ্ক আছে সেই অঙ্কগুলি সমাধান করব। তা দেখো 15-1 কি আছে। 15-1 দেখতে পাচ্ছি নিচের পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় 54 হলে কে এর মান কত। তা দেখো এখানে শ্রেণীগুলি দেওয়া আছে এবং পরিসংখ্যা দেওয়া আছে। পরিসংখ্যাকে আমরা এফআই ধরছি। শ্রেণী কি আছে? 0 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80, 80 থেকে 100। তাহলে দেখো প্রথম পরিসংখ্যা কত আছে? প্রথম পরিসংখ্যা আছে 7, তারপরে পরিসংখ্যা আছে 11, তারপর পরিসংখ্যা আছে কে, তারপর পরিসংখ্যা আছে 9 এবং তারপরে পরিসংখ্যা আছে 13। তা দেখো আমরা যদি প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করি তাহলে আমাদের এই শ্রেণীটির শ্রেণী মধ্যমান দরকার। তাহলে সেটি আমরা বের করে নিই। শ্রেণী মধ্যমান যেটি আমরা xi ধরছি। এবার দেখো শ্রেণী মধ্যমান কি হবে? উচ্চ শ্রেণী সীমানা এবং নিম্ন শ্রেণী সীমানা সমষ্টিকে 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 0 আর 20 যোগফল 20 হবে। তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা শ্রেণী মধ্যমান কত পাবো? প্রথমটির 10 পাবো। ঠিক একইভাবে দেখো 20 আর এদিকে 40 এর সমষ্টি 60, তাকে 2 দিয়ে ভাগ করলে মধ্যমান আমাদের 30 হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে শ্রেণী দৈর্ঘ্য যা হবে শ্রেণী মধ্যমানগুলির পার্থক্য তাই হবে। এখানে শ্রেণী দৈর্ঘ্য কত আছে? 20 আছে। তাহলে দেখো শ্রেণী মধ্যমানগুলির পার্থক্য 20 করে আছে। অর্থাৎ এর পরেরটা কত হবে? এর পরেরটা হবে 50, তারপরেরটা হবে 70, তারপরেরটা হবে 90। ঠিক আছে, আমরা এইভাবে সহজেই বের করতে পারি। এবার আমাদের কি বের করতে হবে? এবার আমাদের এফআই এক্স এর মানটা বের করতে হবে। তাহলে দেখো এখানে এফআই কত আছে? 7 আছে, আর প্রথমটির এক্সআই কত আছে? 10 আছে। তাহলে এই দুটির গুণফল কত হবে? এই দুটির গুণফল হবে আমাদের 70, এই দুটির গুণফল হবে আমাদের 330, কে আর 50-এর গুণফল হবে আমাদের 50 কে। 9 আর 70-এর গুণফল হবে 7 নং 63, অর্থাৎ 630, এবং 7 13 117। তাহলে 117 বসিয়ে দিলাম, তারপর একটা 0 বসিয়ে দিলাম। তাহলে এই আমাদের গুণফল হলো। এবার গড় বের করতে গেলে এই পরিসংখ্যাগুলির আমাদের সমষ্টি বের করতে হয়। তাহলে দেখো সামেশন অফ এফআই সমান কি হচ্ছে? এক্ষেত্রে 7 11 18, 18 আর 9 হচ্ছে 27, 27-এর সঙ্গে 13 যোগ করলে আমরা 40 পাবো। তাহলে 40 যোগ কে, এটা সামেশন অফ এফআই পেলাম। এবার দেখো সামেশন অফ এফআই এক্সআই এর মান কত হচ্ছে? এবার এইগুলি আমাদের সমষ্টি বের করতে হবে। 70 আর 330 400 হচ্ছে, 400 আর এদিকে দেখো 630, অর্থাৎ আমরা পাচ্ছি 1030। 1030-এর সঙ্গে 1170 যোগ করলে আমরা 2200 পাবো। ঠিক আছে, আর এক্ষেত্রে কি পড়ে থাকছে? এক্ষেত্রে দেখো 50কে পড়ে থাকছে। তাহলে আমরা এখানে যোগ 50কে বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা যৌগিক গড় কি পাচ্ছি? যৌগিক গড় সমান আমরা পাবো সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই। এখানে সামেশন অফ এফআই এক্সআই এর মান কত বেরিয়েছে আমাদের? 2200 প্লাস 50কে বেরিয়েছে। আর সামেশন অফ এফআই এর মান আমরা কত পেয়েছি? আমরা পেয়েছি 40 যোগ কে। তো প্রশ্নে এটা সমান কত বলা আছে? প্রশ্নে এটা সমান বলা আছে 54। তাহলে আমরা লিখতে পারি যে শর্তানুসারে বা প্রশ্নানুসারে 2200 প্লাস 50কে বাই 40 প্লাস কে, এটা সমান 54। এখান থেকে আমাদের কে এর মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি এর নিচে 1 আছে, এবার আমরা কোনাকুনি গুণ করে দিচ্ছি। তাহলে আমরা যদি এই গুণটা করে দিই তাহলে কি হচ্ছে? দেখো 40 দিয়ে 54কে গুণ করলে আমরা
শূন্য বসিয়ে দিলাম, 4 4 16, 6 হাতে 1, 4 5 20 আর 1 21, ঠিক আছে। প্লাস 54 দিয়ে কে গুণ করলে আমরা 54কে পাচ্ছি, আর এদিকে 1 দিয়ে গুণ করলে কি হবে, আমরা পাবো 2200 যোগ 50কে। এবার কেগুলোকে আমরা বাঁদিকে নিয়ে আসছি, তাহলে এপাশে কি 54কে আছে বসিয়ে দিলাম, এবং 50কে কে পাশে নিয়ে আসলে -50কে হবে। এদিকে কত ছিল দেখো, 2200 ছিল, বসিয়ে দিলাম, এবং 2160কে ওপাশে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে 54 থেকে 50 বিয়োগ করলে আমরা 4কে পাচ্ছি, আর এদিকে 2200 থেকে 2160 বিয়োগ করলে আমরা 40 পাচ্ছি। অতএব এখান থেকে আমরা লিখতে পারি কে সমান কি হবে, এটিকে 4 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 40কে 4 দিয়ে ভাগ করলে আমরা 10 পাবো। তাহলে আমরা উত্তর লিখে নিই, অতএব নিম্ন কে এর মান। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 15-2 লক্ষ্য করো। 15-2 কি আছে, 15-2 দেখতে পাচ্ছি নিচের প্রদত্ত রাশি তথ্য থেকে সংখ্যাগুরু মান নির্ণয় করো। এখানে দেখো মানগুলো দেওয়া আছে এবং ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে, অর্থাৎ এই যে ছকটি দেওয়া আছে সেটি হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক। এখান থেকে আমাদের পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমি শ্রেণী সীমানা এবং পরিসংখ্যাগুলি লিখে নিচ্ছি। তা দেখো ক্রমযৌগিক পরিসংখ্যায় প্রথম যে শ্রেণীটি আছে সেটি কি 10-এর কম বলা আছে। তাহলে এক্ষেত্রে 10-এর কম কত সেটি পরিষ্কার করে বলা নেই। আর যেহেতু আমরা সংখ্যাগুরু মান নির্ণয় করছি, এখানে যে সকল শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য সমান হবে এমনটা নয়, এখানে শ্রেণীদৈর্ঘ্য আলাদাও হতে পারে, ঠিক আছে। তাই এক্ষেত্রে 10-এর কম বলতে আমরা 0 থেকে 10 ধরবো না, আমরা এটাকে 10-এর কমে লিখব, কেমন। তারপরে দেখো কি আছে, 20-র কম, অর্থাৎ 20-র কম কত হতে পারে, 20-র কম হয়ে সেটি 10 পর্যন্তই হতে পারে, কেমন। তাহলে সেটিকে আমরা লিখতে পারি যে 10 থেকে 20-র মধ্যে। ঠিক একইভাবে পরেরটা হবে 20 থেকে 30-এর মধ্যে, তারপরে 30 থেকে 40-এর মধ্যে, এইভাবে পরপর চলতে থাকবে। 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70 এবং 70 থেকে 80, কেমন। এবার পরিসংখ্যা দেখো, প্রথমটি কত আছে, প্রথমটি পরিসংখ্যা 4 আছে, বসিয়ে দিলাম। তারপরের ক্রমযৌগিক পরিসংখ্যা কত আছে, 16 আছে, অর্থাৎ পরিসংখ্যা কি হবে, এই আমাদের 16 থেকে 4 বিয়োগ করতে হবে, আমরা 12 পাবো। তারপরে দেখো 40 আছে, তাহলে 40 থেকে তার আগের ক্রমযৌগিক পরিসংখ্যা 16 বিয়োগ করলে আমরা 24 পাবো। তারপরেরটা আসছে 76, 76 থেকে 40 বিয়োগ করলে আমাদের পরিসংখ্যা 36 বের হবে। তারপর আছে 96, 96 থেকে আমাদের 76 বিয়োগ করলে পরিসংখ্যা 20 বের হবে। তারপরে ক্রমযৌগিক পরিসংখ্যা কত বলা আছে, 112, তার থেকে 96 বিয়োগ করতে হবে, আমরা 16 পাবো। তারপরে আছে দেখো 120, এর থেকে 112 বিয়োগ করলে আমাদের পরিসংখ্যা 8 বের হচ্ছে, এবং সব শেষে আছে 125, সেখান থেকে 120 বিয়োগ করলে আমাদের পরিসংখ্যা 5 বের হচ্ছে। এবার দেখো পরিসংখ্যাগুলি লক্ষ্য করলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সংখ্যাগুরু সম্বলিত যে শ্রেণী সেটি কি, সেটি দেখো এই 30 থেকে 40-এর মধ্যে। কেন দেখো এর পরিসংখ্যাটা হচ্ছে সব থেকে বেশি, 36, কেমন। তাহলে আমরা লিখে নিই সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীটি হল 30 থেকে 40। এবার দেখো সংখ্যাগুরু মানের যে নির্ণয় যে সূত্রটি আছে সেটি আমরা লিখে নিই। অতএব সংখ্যাগুরু মান সমান আমরা কি জানি, L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। তাহলে এখানে কোনগুলো কি নির্দেশ করছে সেগুলো আমাদের লিখে নিতে হবে। তাহলে নিচে আমরা সেগুলো লিখে নিচ্ছি।
দেখো কথাগুলো আমরা লিখে নিয়েছি। এখানে এল হচ্ছে সংখ্যাগুরু সম্বলিত শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা, এইচ হচ্ছে সংখ্যাগুরু সম্বলিত শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য। কেমন? এইচটা হচ্ছে প্রতিটা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য না, শুধুমাত্র সংখ্যাগুরু সম্বলিত শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য। এফ হচ্ছে সংখ্যাগুরু সম্বলিত শ্রেণীর পরিসংখ্যা এবং F0 হচ্ছে সংখ্যাগুরু সম্বলিত শ্রেণীর ঠিক পূর্ববর্তী শ্রেণীর পরিসংখ্যা এবং F2 হচ্ছে সম্বলিত শ্রেণীর পরবর্তী যে শ্রেণীটি আছে তার পরিসংখ্যা। তাহলে চলো এবার আমরা এই মানগুলি বসিয়ে দিই। এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি সংখ্যাগুরু সম্বলিত শ্রেণীটি হচ্ছে এটা, তার নিম্ন শ্রেণী সীমানা কত? 30 আছে, অর্থাৎ এল এর মান আমাদের 30 হবে। এইচ দেখো শ্রেণী দৈর্ঘ্য কত? 10 আছে, তাহলে এইচ আমাদের 10 হচ্ছে। এবং শ্রেণী F1 অর্থাৎ পরিসংখ্যা কত হবে আমাদের? F1 আমাদের 36 হবে। F0 অর্থাৎ সংখ্যাগুরু সম্বলিত শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর পরিসংখ্যা 24 হচ্ছে এবং F2 অর্থাৎ পরবর্তী যে শ্রেণীটি আছে তার পরিসংখ্যা 20। F2 মান পাচ্ছি। এবার এই মানগুলো আমরা এখানে পরপর বসিয়ে দিই। তাহলে দেখো আমরা পাচ্ছি সমান এল এর জায়গায় আমরা 30 বসিয়ে দিলাম, যোগ এফ এর জায়গায় আমরা 36 বসিয়ে দিলাম, বিয়োগ F0 আমরা 24 পেয়েছি, বাই 2 ইন্টু 36 বিয়োগ 24 বিয়োগ 20 ইন্টু শ্রেণী দৈর্ঘ্য এইচ কত বেরিয়েছে আমাদের? 10 বেরিয়েছে। তাহলে এই যে মান পাবো সেটি হচ্ছে আমাদের সংখ্যাগুরু মান। তাহলে দেখো আমরা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি? 30 যোগ 36-এর থেকে 24 বিয়োগ করলে আমরা 12 পাচ্ছি। নিচে কি হচ্ছে? 36কে 2 দিয়ে গুণ করে আমরা 72 পাচ্ছি এবং সেই 72 থেকে 44 বিয়োগ করতে হবে। তাহলে 72 থেকে 44 বিয়োগ করলে আমরা 28 পাবো। তাহলে এখানে আমরা 28 বসিয়ে দিলাম ইন্টু 10। তাহলে দেখো এক্ষেত্রে যদি আমরা কাটাকাটি করি, আমরা যদি 3 দিয়ে কাটি, ঠিক আছে, 4 দিয়ে কাটি, তাহলে 3 4 12, 4 7 28। তাহলে আমরা পাচ্ছি 30 যোগ উপরে 3 10 30/7। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা পাচ্ছি 30 যোগ 30কে 7 দিয়ে ভাগ করলে আমরা প্রথমে 4 বার যাবে, 4 7 28, 20, 2 বার যাবে, 7 গুণি 14, 6, 60, 7 8 56। এটাকে যদি আমরা 2 দশমিক আসন্ন মানে বের করি তাহলে আমরা লিখতে পারি 4.29। এক্ষেত্রে আমরা প্রায় কথাটা লিখে নেব। তাহলে দেখো এর সাথে 4.29 যোগ করলে আমরা 34.29 পেলাম সংখ্যাগুরু মান। আর যেহেতু এটা আসন্ন মানে বের করেছি তাহলে এই প্রায় কথাটা আমাদের লিখতে হবে। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 15-3-এরটা লক্ষ্য করো। 15-3-এরটা কি আছে দেখো। 15-3-এ দেখতে পাচ্ছি যে নিচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয় করো। এখানে শ্রেণীর সীমা এবং পরিসংখ্যা দেওয়া আছে। তা আমরা জানি যে সংখ্যাগুরু মান নির্ণয়ের জন্য শ্রেণীর সীমানা বের করতে হয়। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে? শ্রেণীর সীমা থেকে শ্রেণীর সীমানা বের করে নেওয়া। তা চলো সংখ্যাগুরু মান নির্ণয়ের জন্য প্রয়োজনীয় ছকটা প্রথমে আমরা এখানে করে নিচ্ছি। তো দেখো ছকটা আমরা করে নিয়েছি। এখানে যে শ্রেণীগুলি দেওয়া আছে এগুলি শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে দেওয়া আছে, আমরা শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে বের করব, অর্থাৎ শ্রেণী সীমানা বের করব। সেটি আমরা কিভাবে বের করতে পারি? কোনো শ্রেণী সীমার উচ্চ শ্রেণী সীমা এবং পরবর্তী শ্রেণী নিম্ন শ্রেণী সীমার আমরা বিয়োগফল বের করব এবং বিয়োগফল যা পাবো তাকে আমরা 2 দিয়ে ভাগ করব। কেমন? তাহলে দেখো এক্ষেত্রে 60 আছে, এক্ষেত্রে 59 আছে, তাহলে বিয়োগফল আমরা 1 পাচ্ছি, তাহলে 1কে 2 দিয়ে ভাগ করব, আমরা 0.5 পাবো। এবার আমাদের কাজ হচ্ছে নিম্ন শ্রেণী সীমা থেকে সেই 0.5 বিয়োগ করা এবং উচ্চ শ্রেণীর সীমার সঙ্গে সেই 0.5 যোগ করা। তাহলে সেটি করলে আমরা দেখো নিম্ন শ্রেণী সীমানা কি পাচ্ছি? আমরা পাবো 49.5 এবং এই ক্ষেত্রে আমরা পাবো 59.5। ঠিক আছে, এইভাবে প্রতিটি ক্ষেত্রেই আমরা করব। তাহলে এই ক্ষেত্রে আমরা পাবো 59.5 থেকে 69.5, 69.5 থেকে 79.5, পরেরটা হবে 79.5 থেকে 89.5, তারপরেরটা হবে 89.5 থেকে 99.5 এবং সব শেষেরটা হবে 99.5 থেকে 109.5। ঠিক আছে, আমাদের শ্রেণী সীমানা বের করা হয়ে গেল। এবার আমাদের সংখ্যাগুরু শ্রেণীটি বের করতে হবে। তাহলে দেখো সংখ্যাগুরু শ্রেণীটি কি হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি পরিসংখ্যা কার আছে? সবচেয়ে বেশি পরিসংখ্যা দেখো এখানে 50 আছে। অতএব এইটি হচ্ছে আমাদের
সংখ্যাগুরু শ্রেণী। কেমন? তাহলে আমরা লিখে নিই, অতএব সংখ্যাগুরু সম্বলিত শ্রেণীটি কি হবে? ৭৯.৫ থেকে ৮৯.৫। এবার দেখো, এখান থেকে আমাদের সংখ্যাগুরু মান নির্ণয়ের যে সূত্রটি আছে সেটি ব্যবহার করতে হবে। অতএব সংখ্যাগুরু মান সমান আমরা কি জানি? আমরা জানি এল প্লাস F1 মাইনাস F0 বাই 2 F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু এইচ। ঠিক আছে, তা এখানে কোন অক্ষরগুলি কি ইন্ডিকেট করছে সেগুলি তোমরা অঙ্কে অবশ্যই লিখে নেবে। আমি যেহেতু আগের অঙ্কে লিখে দিয়েছি তার জন্য আর এখানে আমরা লিখে দিচ্ছি না। তা দেখো, এক্ষেত্রে এল কি? এল হচ্ছে আমরা যে সংখ্যাগুরু শ্রেণীটি পেয়েছি সেই শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা। এক্ষেত্রে আমরা ৭৯.৫ পেয়েছি, তাহলে এল এর জায়গায় আমরা ৭৯.৫ বসিয়ে দিলাম, যোগ এক্ষেত্রে F1 হচ্ছে যে সংখ্যাগুরু সম্মিলিত শ্রেণীটি পেয়েছি তার পরিসংখ্যা, এখানে কত আছে? 50 আছে, বসিয়ে দিলাম। F0 হচ্ছে তার আগের শ্রেণীটির পরিসংখ্যা, সেটি 40 আছে, বসিয়ে দিলাম। এবার দেখো 2F1 অর্থাৎ 2 গুণ 50 বিয়োগ F0 হচ্ছে আমরা কত পেয়েছি? 40 পেয়েছি, এবং F2 হচ্ছে যে সংখ্যাগুরু সম্বলিত শ্রেণীটি আছে তার পরের শ্রেণীটির পরিসংখ্যা, অর্থাৎ এখানে কত আছে? 30 আছে, বসিয়ে দিলাম, ইন্টু এইচ হচ্ছে শ্রেণীদৈর্ঘ্য। তাহলে দেখো, এই সংখ্যাগুরু সম্বলিত শ্রেণীটির শ্রেণীদৈর্ঘ্য কত? 10। তাহলে এই ক্ষেত্রে আমরা 10 বসিয়ে দিলাম। এবার এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা পাচ্ছি, দেখো ৭৯.৫ যোগ 50 থেকে 40 বিয়োগ করলে আমরা 10 পাচ্ছি। নিচে দেখো 2 দিয়ে 50কে গুণ করলে 100 পাচ্ছি, তার থেকে আমাদের 40 আর 30 অর্থাৎ 70 বিয়োগ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা 30 পাচ্ছি। উপরে দেখো 10 আছে, এখানে বসিয়ে দিলাম, 0 0 কেটে গেল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ৭৯.৫ যোগ 10কে 3 দিয়ে ভাগ করলে আমরা 3.33 পাবো। ঠিক আছে, আর যেহেতু এটা আসন্ন মানে পাবো, এখানে আমরা প্রায় কথাটা লিখে দিলাম। তাহলে দেখো, এখানে ৭৯.৫-এর সঙ্গে 3.3 যোগ করে আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি 3, এদিকে 5 আর 3 8, দশমিক বসে গেল, 3 আর 9 12, 2 হাতে 1, 7 আর 1 8, অর্থাৎ আমরা পেলাম 82.83। এক্ষেত্রে আমরা প্রায় কথাটা লিখে দেব। তাহলে এ হয়ে যাবে আমাদের সংখ্যাগুরু মান। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 15-4-টা লক্ষ্য করো। 15-4 কি আছে দেখো? 15-4 দেখতে পাচ্ছি যে নিচের পরিসংখ্যা বিভাজনের ক্রমযৌগিক পরিসংখ্যা বৃহত্তর সূচক তালিকা তৈরি করে ছক কাগজে ওজাইব অঙ্কন করো। তাহলে দেখো, এক্ষেত্রে যে শ্রেণীগুলি হবে সেগুলি প্রথমে আমরা লিখে নিই। এক্ষেত্রে শ্রেণীটি আমরা যেহেতু বৃহত্তর সূচককে ক্রমযৌগিক পরিসংখ্যা বের করব, তাহলে প্রথম শ্রেণীটি দেখো কি আছে? 0 থেকে 5-এর মধ্যে। তাহলে এটা বৃহত্তর সূচকে আমরা লিখতে পারি 0 বা 0 এর বেশি। তারপরেরটা দেখো আছে 5 থেকে 10-এর মধ্যে, অর্থাৎ সেটি আমরা লিখতে পারি 5 বা 5-এর বেশি। ঠিক একইভাবে পরেরটি আছে 10 থেকে 15, সেটিকে আমরা লিখতে পারি 10 বা 10-এর বেশি। তারপরেরটি আছে 15 থেকে 20, তাহলে সেটিকে আমরা লিখতে পারি 15 বা 15-এর বেশি। তারপরেরটি দেখো আছে 20 থেকে 25, তাহলে সেটিকে আমরা লিখতে পারি 20 বা 20-এর বেশি। এবং সব শেষে আছে দেখো 25 থেকে 30, অর্থাৎ সেটিকে আমরা লিখতে পারি 25 বা 25-এর বেশি। এবং এদের পরিসংখ্যাগুলি কি দেওয়া আছে দেখো? পরিসংখ্যা প্রথমটি দেওয়া আছে দেখো, এটি 4, তারপরে দেওয়া আছে 10, তারপরেরটি 15, তারপরেরটি 8, তারপরেরটি 3 এবং সবশেষেরটি 5। এবং এখান থেকে আমাদের বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যাটা বের করতে হবে। তাহলে এখানে আমি লিখে নিই বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। যেহেতু বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বলেছে, তাহলে আমরা কি করব? নিচের থেকে যোগ করতে করতে আসব। ঠিক আছে, তাহলে এটি কি দেখো, যোগ করার কিছু নেই, তাহলে আমরা 5 বসিয়ে দিলাম।
তারপরে এই 5-এর সাথে 3 যোগ করে আমরা কত পাবো? দেখো 5 যোগ 3 সমান পরেরটি 8 হবে। তারপরেরটি দেখো, এক্ষেত্রে আমরা 8 পেয়েছি, তার সাথে আবার এই 8 যোগ করলে পরেরটির পরিসংখ্যা আমরা 16 পাবো। তারপরে দেখো এইটা আমরা 16 পেয়েছি, তার সাথে এই 15 যোগ করলে 31 হচ্ছে। তারপরেরটা দেখো, এক্ষেত্রে আমরা 31 পেয়েছি, তার সাথে 10 যোগ করলে আমরা 41 পাবো। এবং এই ক্ষেত্রে দেখো আমরা 41 পেয়েছি, তার সাথে 4 যোগ করলে আমরা 45 পাবো। কেমন? এবার দেখো এই যে আমরা পরিসংখ্যাগুলি পেলাম এবং প্রতিটি শ্রেণীর নিম্ন শ্রেণীসীমা এবং এই পরিসংখ্যা নিয়ে আমাদের এক একটা বিন্দু গঠিত হবে। তাহলে সেই বিন্দুগুলো আমরা ছক কাগজে স্থাপন করব। যেমন দেখো প্রথম যে বিন্দুটি হবে সেটি কি 0,45, ঠিক পরেরটি হবে 5,41, পরেরটি হবে 10,31, পরেরটি হবে 15,16, তারপরটি হবে 20,8 এবং সব শেষের বিন্দু হবে 25,5। তাহলে এই বিন্দুগুলো আমাদের ছক কাগজে স্থাপন করতে হবে এবং এক্ষেত্রে আমরা এক্স অক্ষ বরাবর শ্রেণীকে বসাবো এবং ওয়াই অক্ষ বরাবর আমরা পরিসংখ্যাকে বসাবো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি ধরবো সেটা আমরা লিখে নিই যে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান 1 একক এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান 1 পরিসংখ্যা ধরে আমরা যে বিন্দুগুলি পেয়েছি, প্রথম বিন্দু হচ্ছে 0,45, তারপরের বিন্দু হচ্ছে 5,41, তারপরের বিন্দু হচ্ছে 10,31, তারপরের বিন্দু আছে 15,16, তারপরেরটি হচ্ছে 20,8 এবং সব শেষ বিন্দু 25,5। বিন্দুগুলি ছক কাগজে স্থাপন ও যুক্ত করলাম। কেমন? তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ওজাইভটি পেয়ে যাব। ওজাইভটি অঙ্কন করার পর কেমন হবে সেটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 15,5টা লক্ষ্য করো। 15,5 কি আছে দেখো। 15,5 দাগে দেখতে পাচ্ছি যে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে প্রদত্ত তথ্যের যৌগিক গড় নির্ণয় করো। এখানে শ্রেণী সীমানা আর পরিসংখ্যা দেওয়া আছে। তাহলে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয়ের জন্য প্রয়োজনীয় ছকটা প্রথমে এখানে আমরা অঙ্কন করে নিচ্ছি। তা দেখো এখানে আমরা ছকটা করে নিয়েছি। ক্রমযৌগিক পরিসংখ্যা নির্ণয়ের জন্য আমাদের প্রথমে শ্রেণী মধ্যক দরকার। তাহলে শ্রেণী মধ্যক আমরা কিভাবে বের করতে পারি? যে শ্রেণী সীমানাগুলি দেওয়া থাকে, অর্থাৎ উচ্চ শ্রেণী সীমানা এবং নিম্ন শ্রেণী সীমানার সমষ্টিকে আমাদের 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে দেখো 0 আর 30-এর যোগফল 30 হয়, তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা শ্রেণী মধ্যক 15 পাবো। ঠিক আছে, ঠিক একইভাবে 30 আর 60-এর যোগফল 90 হবে, তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা 45 পাবো। তা দেখো আমরা একটা খুব সহজেই কিন্তু এই শ্রেণী মধ্যকগুলো বের করতে পারি। সেটি কি? এখানে আমরা দেখতে পাচ্ছি শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 30 করে, অতএব এই শ্রেণী মধ্যকের পার্থক্য 30 করে হবে। প্রথমটি 15, তারপরটা 45, তার সাথে দেখাবো 30 যোগ করলে আমরা পাবো 75, তার সাথে 30 যোগ করলে আমরা পাবো 105 এবং তার সাথে 30 যোগ করলে আমরা পাবো 135। ঠিক আছে, এইভাবে খুব সহজে আমরা শ্রেণীমধ্যক বের করে নিতে পারি। এবার দেখো এক্ষেত্রে আমাদের একটা কল্পিত গড় ধরে নিতে হবে। তা আমরা মোটামুটি যে শ্রেণীমধ্যকগুলি পাবো তার মাঝের দিকে কোনো একটা সংখ্যাকে কল্পিত গড় ধরে নেব। তাহলে এক্ষেত্রে আমরা মাঝামাঝি দেখো 75 আছে, এই 75কে আমরা কল্পিত গড় এ ধরে নিলাম। এইবার দেখো এখানে পরিসংখ্যাগুলি দেওয়া আছে, এবার আমাদের ইউর মানটা বের করতে হবে। তাহলে এক্ষেত্রে ইউ কি? দেখো x1, অর্থাৎ এই যে শ্রেণী মধ্যকগুলি আমরা পেয়েছি এটা হচ্ছে xi। ঠিক আছে, এই xi থেকে আমাদের এটা বিয়োগ করতে হবে। সেই বিয়োগফলকে শ্রেণী দৈর্ঘ্য, h হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, সেটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো 75 থেকে 15 বিয়োগ করলে আমরা 60 পাবো, 60কে 30 দিয়ে ভাগ করলে আমরা
-2 পাবো। ঠিক একইভাবে দেখো 75 থেকে 45 বিয়োগ করলে আমরা -30 পাবো, তাকে 30 দিয়ে ভাগ করলে আমরা -1 পাবো। 75 থেকে 75 বিয়োগ করলে 0 পাবো, তাকে 30 দিয়ে ভাগ করলে আমরা 0 পাবো। 105 থেকে 75 বিয়োগ করলে আমরা 30 পাবো এবং সেই 30কে 30 দিয়ে ভাগ করলে আমরা 1 পাবো। ঠিক একইভাবে দেখো 135 থেকে 75 বিয়োগ করলে আমরা 60 পাবো, সেই 60কে 30 দিয়ে ভাগ করলে আমরা 2 পাবো। কেমন? এইবার আমাদের এফ আই আর ইউ এর গুণফল বের করতে হবে, অর্থাৎ এফ আই বলতে পরিসংখ্যা, এই পরিসংখ্যা এবং ইউ আই যেটা পেলাম এদের গুণফলটা বের করতে হবে। তাহলে দেখো 12 আর এদিকে -2 গুণ করলে আমরা -24 পাচ্ছি। ঠিক একইভাবে দেখো এক্ষেত্রে আমরা -15 পাচ্ছি, এক্ষেত্রে 0 দিয়ে 20কে গুণ করলে 0 পাচ্ছি, 1 দিয়ে 25কে গুণ করলে 25 পাচ্ছি, 8কে 2 দিয়ে গুণ করলে আমরা 16 পাচ্ছি। এবার আমাদের এই পরিসংখ্যাগুলির সমষ্টি বের করতে হবে, অর্থাৎ সামেশন অফ এফ আই। এটা কি হচ্ছে দেখো, 12 আর 15 27, 27 আর 20 47, 47 আর এদিকে 52, 72, 72 আর এদিকে 8 80, অর্থাৎ পরিসংখ্যাগুলির সমষ্টি আমাদের 80 বের হলো। ঠিক একইভাবে আমাদের সামেশন অফ এফ আই ইউ এর মানটা বের করতে হবে। তাহলে দেখো এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, 25 থেকে 24 বাদ দিলে আমরা 1 পাচ্ছি। ঠিক একইভাবে দেখো 16 থেকে 15 বাদ দিলে 1 পাচ্ছি, সেই 1 আর 1 যোগ করলে আমরা 2 পাচ্ছি। কেমন? তাহলে এক্ষেত্রে আমরা যেগুলো ধরেছি সেগুলি আমরা প্রথমে লিখে নিই। যে ধরি কল্পিত গড় এ সমান আমরা 75 ধরেছি এবং এখানে শ্রেণী দৈর্ঘ্য এইচ সমান কত? এইচ সমান 30। তাহলে দেখো এখান থেকে আমরা সহজেই যৌগিক গড়টা বের করতে পারি। তাহলে যৌগিক গড় কি হচ্ছে দেখো, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে আমরা কি দেখেছিলাম, যৌগিক গড় হচ্ছে কল্পিত গড় যোগ সামেশন অফ এফ আই ইউ আই বাই সামেশন অফ এফ আই ইন্টু এইচ। এবার আমরা এই মানগুলি পরপর বসিয়ে দিচ্ছি। দেখো এ সমান আমরা 75 ধরেছি, বসিয়ে দিলাম, যোগ সামেশন অফ এফ আই ইউ আই, অর্থাৎ এফ আই আর ইউ এর গুণফলের সমষ্টি আমরা 2 পেয়েছি, 2 বসিয়ে দিলাম, বাই এখানে পরিসংখ্যাগুলির সমষ্টি 80 বের হয়েছে, 80 বসিয়ে দিলাম, ইন্টু কত, এইচ এর মান আমরা 30 পেয়েছি, বসিয়ে দিলাম। এবার আমাদের কাজ কি, কাটাকাটি করা। তা দেখো 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটলে পরে আমরা 4 পাবো, অর্থাৎ আমরা পাচ্ছি 75 যোগ 3কে 4 দিয়ে ভাগ করতে হচ্ছে। তাহলে 3কে 4 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো, আমরা পাবো 0.75। ঠিক আছে, 3-এর 4 মানে কি 0.75, সেটা আমরা বসিয়ে দিলাম। তাহলে 75-এর সঙ্গে 0.75 যোগ করলে আমরা 75.75 পাবো। তা আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 15-6 লক্ষ্য করো। 15-6 কি আছে দেখো, 15-6 দেখতে পাচ্ছি যদি নিচের তথ্যের মধ্যমা 28.5 হয় এবং পরিসংখ্যার সমষ্টি 60 হয় তবে এক্স মাইনাস ওয়াইয়ের মান নির্ণয় করো। তাহলে এখানে তথ্যটি দেওয়া আছে, তাহলে তথ্যগুলি আমরা লিখে নিই। তা দেখো তথ্যগুলি আমরা লিখে নিয়েছি। তা যেহেতু এক্ষেত্রে মধ্যমা নির্ণয় করতে হয়, মধ্যমা নির্ণয় করতে গেলে কিন্তু আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যাটা দরকার হয়। তাহলে এক্ষেত্রে আমরা ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বের করে নিচ্ছি। তাহলে এক্ষেত্রে আমরা লিখে নিই যে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে তোমরা এক্ষেত্রে উপরের হেডিংটা কিন্তু লিখে নেবে, প্রতিটি ছক করার আগে তার উপরে একটা হেডিং অবশ্যই দেবে। এখানে তোমরা একটা হেডিং লিখে নেবে যে প্রদত্ত তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা, ব্র্যাকেটে লিখবে ক্ষুদ্রতর সূচক বিভাজন তালিকা। ঠিক আছে, এখানে তোমরা একটা হেডিং দেবে। ঠিক আছে, বিভাজন তালিকা, বিভাজন তালিকাটার একটা হেডিং দেবে। প্রতিটি অঙ্কের ক্ষেত্রে রাশিবিজ্ঞানের অঙ্কে করার সময় তোমরা যে ছকটি করবে সেই ছকের কিন্তু একটা হেডিং থাকবে অবশ্যই। এবার দেখো আমরা যেহেতু ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বের করছি, তাহলে আমরা নিচের থেকে যোগ করতে করতে যাব। তাহলে প্রথমটি কি আছে, যোগ করার কিছু নেই, তাহলে আমরা এখানে 5 বসিয়ে দিলাম। পরেরটিকে হবে এই 5-এর সাথে এক্স যোগ হবে, তারপরটি দেখো এর সাথে 20 যোগ হবে, অর্থাৎ আমরা পাবো 5 প্লাস এক্স, এর সাথে 20 যোগ করতে হবে, তাহলে আমরা পেলাম 25 যোগ এক্স। তারপরটা দেখো 25 যোগ এক্স আছে, এর সাথে আবার 15 যোগ করতে হবে, অর্থাৎ আমরা পাবো
40 যোগ এক্স। এবার তো 40 যোগ এক্স আছে অলরেডি, তার সাথে আবার ওয়াই যোগ করতে হবে, তাহলে আমরা এটি পেয়ে গেলাম। এবং তারপরটি দেখো, এটার সাথে আবার কত 5 যোগ করতে হবে, অর্থাৎ 40 যোগ এক্স যোগ ওয়াই যোগ 5, তাহলে আমরা পাবো 45 যোগ এক্স যোগ ওয়াই। তা দেখো অঙ্কে পরিসংখ্যাগুলোর সমষ্টি 60 বলে দেওয়া আছে, অর্থাৎ এইগুলোর সমষ্টি 60 বলে দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি যে প্রথম সত্তানুসারে পরিসংখ্যাগুলির সমষ্টি কি হচ্ছে, দেখো এক্ষেত্রে আমরা পাচ্ছি 5 যোগ এক্স যোগ 20 যোগ 15 যোগ ওয়াই যোগ 5, এটি সমান হচ্ছে 60। তাহলে এক্ষেত্রে আমরা এক্স আর ওয়াইকে রেখে দিচ্ছি, অর্থাৎ এক্স প্লাস ওয়াইকে রেখে দিচ্ছি। তাহলে ওপাশে 60 ছিল, বসিয়ে দিলাম। এগুলি যোগ করলে কত হচ্ছে দেখো, এদিকে 5 আর 15 যোগ করলে 20, 20 20 40, 40 আর 5 45, অর্থাৎ 45 ওপাশে চলে গেলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা এখানে বিয়োগ 45 বসিয়ে দিলাম। অতএব এক্স প্লাস ওয়াই সমান আমরা 15 পেলাম। এটিকে আমরা 1 নম্বর সমীকরণ করে রাখছি। এবার দেখো অঙ্কে কি বলা আছে, মধ্যমা বলে দেওয়া আছে 28.5। তাহলে এবার আমাদের মধ্যমা শ্রেণীটি খুঁজে বের করতে হবে যে 28.5 কোন শ্রেণীটির মধ্যে আছে। তা আমরা দেখতে পাচ্ছি যে 28.5 আমাদের এই শ্রেণীটির মধ্যে অবস্থিত। কেমন, তাহলে আমরা লিখে নিই। আবার মধ্যমা সমান 28.5, অতএব মধ্যমা শ্রেণী শ্রেণীটি কি আছে, 20 থেকে 30। তাহলে এখান থেকে আমরা সহজেই মধ্যমা নির্ণয়ের যে সূত্র আছে সেটা ব্যবহার করতে পারি। অতএব আমরা কি পাচ্ছি দেখো, মধ্যমা 28.5 এটি সমান আমরা জানি এল প্লাস এন বাই 2 মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ। ঠিক আছে, এবার এই যে অক্ষরগুলি কোনটি কি নির্দেশ করছে সেগুলি আমাদের লিখে নিতে হবে। তা সেগুলি আমি এখানে লিখে নিচ্ছি, তোমরা অবশ্যই অঙ্ক করার সময় সেটি লিখে নেবে। তা দেখো কোনটা কি এখানে আমরা লিখে নিয়েছি, যে এখানে এল হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা, এন হচ্ছে মোট পরিসংখ্যা, সিএফ হচ্ছে মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, এফ হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা এবং এইচ হচ্ছে মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য। এবার আমরা এখানে মানগুলি পরপর বসিয়ে দিই। তাহলে দেখো আমরা পাচ্ছি 28.5 সমান আমরা মধ্যমা কত পেয়েছি, শ্রেণী মধ্যমাটি পেয়েছি 20 থেকে 30-এর মধ্যে, অর্থাৎ নিম্ন শ্রেণী সীমানা আমাদের হবে 20 যোগ মোট পরিসংখ্যা কত বলা ছিল, 60 বলা ছিল। তাহলে সেই 60কে 2 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা একবারে বসিয়ে দিলাম। ঠিক আছে, যেহেতু এন এর মান হচ্ছে মোট পরিসংখ্যা 60 বলাই আছে প্রশ্নে, তাহলে 60কে 2 দিয়ে ভাগ করলে আমরা একবারে 30 বসিয়ে দিলাম। বিয়োগ, এক্ষেত্রে দেখো যে মধ্যমা শ্রেণী আছে তার আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা কত, আমরা মধ্যমা শ্রেণীটি পেয়েছিলাম এইটা, তার আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে এক্স, এই 5 প্লাস এক্স। তাহলে এই ক্ষেত্রে আমরা বসিয়ে দিই, যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে কিন্তু, ঠিক আছে, 5 এদিকে মাইনাস এক্স আমরা একবারে করে দিলাম। আর নিচে কি আছে দেখো, এফ হচ্ছে যে মধ্যমা শ্রেণীটি আছে তার পরিসংখ্যা, মধ্যমা শ্রেণীটির পরিসংখ্যা দেখো এক্ষেত্রে 20 আছে, তাহলে এখানে আমরা 20 বসিয়ে দিচ্ছি। এবং মধ্যমা শ্রেণীটির শ্রেণী দৈর্ঘ্য কত, এক্ষেত্রে এইচ এর মান হচ্ছে 10। এবার দেখো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি, বা 28.5 সমান 20 যোগ, দেখো 0 0 কেটে গেল। তাহলে যদি এটিকে আমরা বিয়োগ করি তাহলে বিয়োগ করলে কত পাচ্ছি, 30-এর থেকে 5 বিয়োগ করলে আমরা 25 পাচ্ছি। সেই 25কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা 12.5 পাচ্ছি। বিয়োগ আছে বসিয়ে দিলাম, এক্সকে 2 দিয়ে ভাগ করলে আমরা x/2 পাচ্ছি। এক্সটাকে বাঁদিকে নিয়ে যাচ্ছি এবং সংখ্যাগুলোকে ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে এক্স এপাশে আসলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ আমরা পাবো x/2। এপাশে 20 আর 12.5 যোগ করলে আমরা 32.5 পাবো এবং 28.5 ওপাশে গেলে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ বিয়োগ 28.5 হচ্ছে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি দেখো x/2
এটা বিয়োগ করলে আমাদের 4 হচ্ছে। এবার যদি আমরা কোণাকুণি গুণ করে দিই, অতএব x সমান হচ্ছে 8। ঠিক আছে, এবার এই x এর মান আমরা যে 1 নম্বর সমীকরণটা পেয়েছিলাম এই সমীকরণে বসিয়ে দিই। তাহলে এখানে আমরা লিখে নিই যে x সমান 8 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণ কি ছিল? x প্লাস ওয়াই, x এর জায়গায় আমরা 8 বসিয়ে দিলাম, প্লাস ওয়াই সমান 15। তাহলে এখান থেকে দেখো y সমান কি পাচ্ছি? 8 ওপাশে গেলে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 15 বিয়োগ 8, সেখান থেকে আমাদের y এর মান 7 বের হবে। এবার দেখো আমাদের অঙ্কে কি বের করতে বলেছে? x মাইনাস y এর মান। তাহলে অতএব x মাইনাস y সমান কি হচ্ছে? x এর মান 8 হচ্ছে, y এর মান 7 হচ্ছে, 8 থেকে 7 বিয়োগ করলে 1 হবে। তাহলে এই আমাদের উত্তর হয়ে গেল। তা আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার 15 সাথেটা লক্ষ্য করো। 15 সাথে কি আছে দেখো? 15 সাথে দেখতে পাচ্ছি যে নিচের তথ্যে সংখ্যাগুরু মান 24 হলে x এর মান নির্ণয় করো। তাহলে যে তথ্যটি দেওয়া আছে সেই ছকটি প্রথমে আমরা লিখে নিই। এখানে দেখো শ্রেণী সীমা এবং পরিসংখ্যা। শ্রেণী সীমাগুলি দেখো 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। এবং পরিসংখ্যাগুলি দেওয়া আছে দেখো, প্রথমটি 3, তারপরেরটি দেওয়া আছে 5, তারপরটি দেওয়া আছে 9, তারপরটি x, তারপরটি 2। ঠিক আছে, এবার এক্ষেত্রে কি বলা আছে? সংখ্যাগুরু মান বলে দেওয়া আছে। তো দেখো এখানে সংখ্যাগুরু মান এখানে 24 বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদের সংখ্যাগুরু যে শ্রেণীটি আছে সেটি প্রথমে বের করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শ্রেণী সীমানাগুলি আছে তার মধ্যে 24 কোনটার মধ্যে আছে? তা দেখো এখানে 20 থেকে 30 আছে, এইটার মধ্যেই তো 24 আছে। তাহলে এই যে 20 থেকে 30 যে শ্রেণী সীমাটি আছে এটা হচ্ছে সংখ্যাগুরু সম্বলিত শ্রেণী। তাহলে এটা আমরা লিখে নিই। অতএব সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীটি এবার সংখ্যাগুরু মান নির্ণয় করার জন্য যে সূত্রটি আছে সেটি আমরা ব্যবহার করব। অতএব এখান থেকে আমরা সহজে কি লিখতে পারি? দেখো সংখ্যাগুরু মান 24 বলা আছে, 24 সমান আমরা লিখতে পারি l প্লাস f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু এইচ। এবার এখানে এল, f1, f0, f2, এইচ কি সেগুলি তোমরা অবশ্যই লিখে নেবে। কেমন? আমি যেহেতু আগের অঙ্কগুলো লিখেছি এখানে আমি আর বিস্তারিত লিখছি না। তা দেখো এক্ষেত্রে এল কি? এল হচ্ছে সংখ্যাগুরু সম্বলিত শ্রেণীর নিম্ন শ্রেণী সীমা। এবার f1 হচ্ছে সংখ্যাগুরুর যে সম্বলিত শ্রেণীটি পেয়েছি তার পরিসংখ্যা, f0 হচ্ছে তার আগেরটির পরিসংখ্যা এবং f2 হচ্ছে সম্বলিত শ্রেণীর ঠিক পরবর্তী শ্রেণীর পরিসংখ্যা। আর এইচ হচ্ছে সংখ্যাগুরু সম্বলিত যে শ্রেণীটি পেয়েছি তার শ্রেণী দৈর্ঘ্য। এবার আমরা মানগুলি পরপর এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি বা 24 সমান এল জায়গায় দেখো সংখ্যাগুরুর যে শ্রেণীটি ছিল তার নিম্ন শ্রেণী সীমা 20 আছে, তাহলে 20 বসিয়ে দিলাম, যোগ f1 হচ্ছে এর পরিসংখ্যা, সংখ্যাগুরু সম্বলিত শ্রেণীটির পরিসংখ্যা 9 আছে, 9 বসিয়ে দিচ্ছি, বিয়োগ f0 হচ্ছে তার আগেরটির পরিসংখ্যা 5 আছে, 5 বসিয়ে দিচ্ছি, বাই 2 ইন্টু f1, f এর জায়গায় আমরা 9 পেয়েছি, 9 বসিয়ে দিলাম, বিয়োগ f0 জায়গায় 5 আছে বসিয়ে দিলাম, এবং f2 কি? সংখ্যাগুরু সম্বলিত যে শ্রেণীটি আছে ঠিক তার পরেরটির পরিসংখ্যা, সেটি কত? x, তাহলে এখানে x বসিয়ে দিলাম, ইন্টু এইচ, এইচ হচ্ছে সংখ্যাগুরু যে শ্রেণীটি আছে তার শ্রেণী দৈর্ঘ্য। তাহলে শ্রেণী দৈর্ঘ্য আমরা কীভাবে বের করতে পারি? উচ্চ শ্রেণী সীমা থেকে নিম্ন শ্রেণী সীমা বিয়োগ করলেই পেয়ে যাব, অর্থাৎ 30 থেকে 20 বিয়োগ করলেই আমরা এখানে 10 পাচ্ছি। এবার এটা ক্যালকুলেশন করলেই আমরা x এর মান পেয়ে যাব। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি 24 সমান 20 যোগ, এক্ষেত্রে 9 থেকে 5 বিয়োগ করলে 4 পাচ্ছি, এবং সেই 4কে দেখো 10 দিয়ে গুণ করলে উপরে আমরা 40 পাচ্ছি, আর নিচে কি হচ্ছে 9 দুগুণে 18, তার থেকে 5 বিয়োগ করতে হচ্ছে, অর্থাৎ 13 বিয়োগ করলে আমরা 13 পাবো, এবং এদিকে মাইনাস এক্স আসে। যেহেতু আমরা এক্স এর মান বের করব তাহলে এটিকে আমরা সমান চিহ্নের এ পাশে নিয়ে আসছি। তাহলে এ পাশে নিয়ে আসলে কি হবে? আমরা দেখো সমীকরণটাকে একটু ঘুরিয়ে লিখি, অর্থাৎ এ পাশে দেখো 40/13 মাইনাস এক্স আছে, প্লাস 20 আছে, আর এ পাশে 24 ছিল বসিয়ে দিলাম, এবং 20কে যদি সমান চিহ্নের ওপাশে নিয়ে যাই তাহলে সেটা বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, আমরা সমীকরণটা একটু ঘুরিয়ে লিখলাম। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো
40/13 মাইনাস এক্স বিয়োগ করলে আমরা 4 পাবো। এবার আমাদের কাজ কোনাকুনি গুণ করা, তাকে এর নিচে 1 আছে, তাহলে এই গুণটা আমরা প্রথমে করছি। তাহলে 4 13 আমরা 52 পাচ্ছি, 52 বিয়োগ এক্সকে 4 দিয়ে গুণ করলে আমরা 4x পাচ্ছি, 1 দিয়ে 40কে গুণ করলে আমরা 40 পাচ্ছি, বা এখান থেকে আমরা লিখতে পারি -4x সমান ওপাশে 40 আছে বসিয়ে দিলাম, 52কে ওপাশে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ আমরা বিয়োগ 52 পেলাম। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি -4x। ঠিক আছে, 52 থেকে 40 বিয়োগ করলে আমরা -12 পাবো। উভয় পক্ষ থেকে আমরা মাইনাস কেটে দিতে পারি। তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি x সমান কি, এই 12কে 4 দিয়ে ভাগ করতে হবে, অতএব x এর মান আমাদের কত বের হবে, x এর মান আমাদের 3 বের হবে। তাহলে আমরা ওখানে উত্তর লিখে নিই, অতএব নির্ণয় x এর মান। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার 15/8 লক্ষ্য করো। 15/8 কি আছে দেখো, 15/8 দেখতে পাচ্ছি যে নিচের পরিসংখ্যা বিভাজনের ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক তালিকা তৈরি করে ছক কাগজে অজাইব অঙ্কন করো। তাহলে প্রথমে আমরা এই পরিসংখ্যা বিভাজন ছক থেকে ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটা এখানে তৈরি করে নিচ্ছি। তা দেখো এক্ষেত্রে কি দেওয়া আছে, শ্রেণীসীমা দেওয়া আছে এবং ক্রমযৌগিক পরিসংখ্যা আমরা লিখছি এবং সেটা আমরা ক্ষুদ্রতর সূচকে বের করছি। তাহলে দেখো এক্ষেত্রে শ্রেণী সীমানাগুলি কি দেওয়া আছে, যে 0 থেকে 10। তাহলে যেহেতু আমরা ক্ষুদ্রতর সূচকে ক্রমযৌগিক পরিসংখ্যা বের করছি, তাহলে আমাদের কি হবে, প্রথমটি হবে 10 এর কম। কেমন, তাহলে পরেরটিকে হবে, দেখো পরেরটি আছে 10 থেকে 20, অর্থাৎ পরেরটিকে আমাদের লিখতে হবে 20 এর কম। ঠিক একইভাবে তারপরেরটা হবে 30 এর কম, তারপরেরটা হবে 40 এর কম, তারপরেরটি 50 এর কম। কেমন, যেহেতু আমরা ক্ষুদ্রতর সূচকে বের করছি এই জন্য আমাদের কম কথাটা থাকবে। তারপরেটা দেখো 60 এর কম। এবার আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যাটা বের করতে হবে। তাহলে যেহেতু ক্ষুদ্রতর সূচকের ক্রমযৌগিক পরিসংখ্যা বের করছি, তাহলে আমাদের ছোটটি থেকে যোগ করতে হবে, অর্থাৎ প্রথমটি কি দেখো 7 আছে, তাহলে আর যোগ করার কিছু নেই। পরেরটি কি আছে, 10 আছে, তাহলে এই 7-এর সঙ্গে 10 যোগ করে আমরা 17 পাবো। এবার দেখো এই 17 পেলাম, এই 17-এর সঙ্গে তার পরের পরিসংখ্যা 23 যোগ করতে হবে, আমরা 40 পেলাম। তারপরে এই 40-এর সঙ্গে পরিসংখ্যা 50 যোগ করতে হবে, আমরা 90 পেলাম। তারপরটি দেখো এই যে 90 পেলাম, এই 90-এর সঙ্গে পরেরটির যে পরিসংখ্যা ছিল 6 সেটি যোগ করতে হবে, অর্থাৎ আমরা 96 পাবো। এবং সব শেষে দেখো 96-এর সঙ্গে 50 থেকে 60-এর মধ্যে যেটি পরিসংখ্যা ছিল 4, সেই 4 যোগ করতে হবে, অর্থাৎ আমরা 100 পেলাম। তা দেখো আমাদের কাজ করা হয়ে গেল। এবছর কিন্তু তোমাদের জন্য অজাইব অঙ্কন খুব ইম্পর্টেন্ট। তাহলে এবার আমরা ছক কাগজে x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান 1 একক এবং y অক্ষর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান 1 একক ধরে আমরা বিন্দুগুলি স্থাপন করব। এবং সেই বিন্দুগুলি কি হবে দেখো, বিন্দুগুলি হবে 10,7, 20,17, 30,40, 40,90, 50,96 এবং 60,100। তাহলে এই কথাগুলো আমরা এখানে লিখে নিই। তা দেখো কথাগুলো আমরা লিখে নিয়েছি যে ছক কাগজে x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান 1 একক এবং y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 1 একক ধরে 10,7, 20,17, 30,40, 40,90, 50,96 এবং 60,100 বিন্দুগুলি স্থাপন ও যুক্ত করলাম এবং নিম্ন অজাইব ব্র্যাকেটে আমরা লিখে নিয়েছি ক্ষুদ্রতর সূচক পেলাম। এবার ছক কাগজে তোমরা এই বিন্দুগুলি স্থাপন করে অজাইবটি অঙ্কন করে নেবে। তা দেখো অজাইব অঙ্কন করার পর ছবিটি কেমন হবে তোমরা স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছ। তো আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কারণ আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আজ আর নয়, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।